মোহনবাগান এবং বেঙ্গালুরু এই দুটো টিম ছাড়া বাকি সকলের কিন্তু আইএসএল এর গল্প শেষ। ফলে প্রত্যেকটা টিমের নজর কিন্তু এবার চলে গেছে সুপার কাপের দিকে। তো সব জায়গায় আলোচনাটা হচ্ছে সুপার কাপ নিয়ে। সুপার কাপে 6 জন বিদেশি অ্যালাউ করার সম্ভাবনা রয়েছে, বা সেরকমই শোনা যাচ্ছে যে 6 জন বিদেশি ফার্স্ট 11-এ অ্যালাউ করা হবে। সুপার কাপে মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী কে হবে সেটা আজকে সম্ভবত লটারিতে ডিসাইড হবে। এরকম অনেক খবর রয়েছে, সুপার কাপ নিয়ে আলোচনা করার অনেক জায়গা রয়েছে। কিন্তু যেহেতু মোহনবাগান এখনও আইএসএলে আছে, তাই মোহনবাগান সমর্থকদের কাছে ফার্স্ট টার্গেট হচ্ছে আইএসএল এর ফাইনাল, তারপর সুপার কাপ। তাই এই মুহূর্তে সুপার কাপে আমি ঢুকতে চাইছি না, বেঙ্গালুরু এবং মোহনবাগানের ফাইনালটা নিয়েই আলোচনা করতে চাইছি। এখানে একজন সমর্থকের প্রশ্ন ছিল যে মোহনবাগান কেন এই 10 জন 11 জনের ডিফেন্সের বিরুদ্ধে গোল করতে পারছে না, বা কোনো টিম যদি পাক দা বাস করে বা লো ব্লক ডিফেন্স করে তখন মোহনবাগানের সমস্যা হচ্ছে কেন। এখন সমস্যা কেন হচ্ছে তার প্রধান কারণটা এটাই যে ম্যাক্সিমাম টিম এইভাবে খেলে না। একটা দুটো টিমই এই লো ব্লক ডিফেন্স খেলে, এবং সেক্ষেত্রে ম্যাচের আগেই এই ধরনের ডিফেন্স ভাঙার একটা প্রস্তুতি নেওয়া হয়। এটা একটা এক্সেপশনাল কেস বলা চলে, এবং এটা সাধারণত সেমিফাইনালের ক্ষেত্রে যেখানে ডাবল লিগ থাকে সেখানেই এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার কারণটা হচ্ছে প্রত্যেকটা টিম ম্যাচটা জিততে চায়, আর কোনো টিম যদি ড্রও করতে চায় তাহলে সে এক গোল খেয়ে যাওয়ার পর আর ড্র করার অপশান থাকে না, তাকে লো ব্লক ডিফেন্স ভেঙে বেরিয়ে আসতেই হয়। তবে সেমিফাইনালের ক্ষেত্রে যেহেতু দুটো লেগ, তাই এই ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশান তৈরি হয় যেখানে দুটো গোল খাওয়ার পরেও অনেক সময় অপোনেন্ট ডিফেন্স ছেড়ে বেরোয় না, কারণ দুটো গোলের লিড হয়তো তারা ফার্স্ট লেগে নিয়ে রেখেছে, এরকম সিচুয়েশান থাকে। তবে এই লো ব্লক ভাঙার জন্য যা যা করার সেগুলো মোহনবাগান করছে, এবং তারা গোলের মুখ পর্যন্ত পৌঁছেও যাচ্ছে, কিন্তু ফাইনাল ফিনিশটা করতে পারছে না। এখন জেসন কামিন্স কি করে ওই রকম সামনে থেকে বাইরে মারলো, যেটা জেসন কামিন্স জেনারেলি কোনোদিন মারে না। এখন ম্যাকলারেনের এই অসাধারণ হেডটা কি করে অ্যালবিনো গোমস সেভ করে দিল। জেসন কামিন্সের বাঁকানো শট যেটা গোলে ঢুকছিল, গ্রাউন্ড শট যেটা অ্যালবিনো গোমসের হাতে লেগে বেরিয়ে যায়, কিন্তু রেফারি কর্নার দেওয়ার বদলে ওদের গোলকিক দিয়ে দেয়, সেটার ক্ষেত্রেও এটা কি করে হলো এটা বলাটা মুশকিল। কিছু কিছু বিষয় থাকে যেগুলো এক্সপ্লেনেশনের বাইরে, বা এটা এক্সপ্লেন করা যায় না। যদি দেখতাম মোহনবাগান গোলের সামনে পৌঁছে যাচ্ছে না বা পৌঁছতে পারছে না, আটকে দিচ্ছে, কোনোভাবেই কোনো চান্স পেল না, তাহলে বলা যেত একটা বিষয়। কিন্তু এখানে মোহনবাগান যেহেতু চান্স পেয়েছে, চান্স ক্রিয়েট করেছে, গোলে শট মেরেছে, সেগুলো হয় সেভ হয়েছে বা সামান্যর জন্য মিস হয়ে গেছে, তাই এখানে মোহনবাগান গোল করতে পারেনি বা মোহনবাগানকে গোল করতে দেওয়া হয়নির থেকেও বেশি হবে যে মিস করেছে, এই বিষয়টা বেশি ইম্পর্টেন্ট। আজকে জেসন কামিন্সের দুটো গোল যদি হয়ে যেত তাহলে আর এই প্রশ্নটাই উঠতো না যে লো ব্লক ডিফেন্স মোহনবাগান ভাঙতে পারছে না। তবে হ্যাঁ, এটা মানতেই হবে সমস্যা আছে, মোহনবাগান লো ব্লক ডিফেন্সের বিরুদ্ধে যখনই খেলেছে সমস্যায় পড়েছে, এটা মানতে হবে। তো এবার যদি চলে আসি ফাইনালে, বেঙ্গালুরু ম্যাচটা কীরকম হতে চলেছে। আমার ধারণা লাস্ট যে ম্যাচটা যুবভারতীতে খেলা হয়েছিল বেঙ্গালুরু ভার্সেস মোহনবাগান, সেই রকম লেভেলেরই ম্যাচটা হতে চলেছে, এবং এটা যথেষ্ট চাপের কারণ ওই ম্যাচটাতেও মোহনবাগান একটা গোল করেছিল, লিস্টনের অসাধারণ গোল একটা ভলি থেকে। তবে চিন্তার বিষয় সেটা নয়, চিন্তার বিষয় এটাই যে ওই ম্যাচে বেঙ্গালুরু অনেকগুলো সুযোগ পেয়েছিল। সুনীল ছেত্রী একদম হেলায় কয়েকটা সুযোগ হারিয়েছিল, রাহুল বেকের হেডটা একদম গা দিয়ে বেরিয়ে চলে গেছিল, বিশাল কাই দু একটা অসাধারণ সেভ করেছিল। তো এই জায়গাগুলো চিন্তার কারণ এই একই রকম যদি ম্যাচটা হয় তাহলে এই জায়গাগুলো আবার তৈরি হবে। এবার প্রত্যেকবার যে সবাই আটকে দেবে বা আমাদের ডিফেন্ডাররা ডিফেন্ড করে দেবে, বিশাল কাই ঠিক আটকে দেবে, এটা সব সময় হয় না। এবং 2 নম্বর কথা, মোহনবাগানও অনেকগুলো সুযোগ পেয়েছিল, তার মধ্যে থেকে একটাই অসাধারণ গোল হয়েছে। তো ম্যাচটার রেজাল্ট টোটালি ডিপেন্ড করে আছে মোহনবাগানের ডিফেন্ড করা বেঙ্গালুরুর গোলগুলো আর মোহনবাগানের স্কোর করা যে সুযোগই পাক সেই সুযোগ থেকে অন্তত হাফ চান্স থেকে হলেও একটা গোল করা। বেঙ্গালুরু যেরকম টিম একাধিক গোল করার ক্ষমতা তারা রাখে, আর বেঙ্গালুরু অন্যান্য টিমের থেকে আলাদা এই কারণেই যে বেঙ্গালুরু কিন্তু 4 জন বিদেশিকে ম্যাক্সিমাম ম্যাচে আপফ্রন্টে খেলিয়ে দিচ্ছে পুরো ইন্ডিয়ান ব্যাক নিয়ে। এখন মোহনবাগানের যে অ্যাটাক
সেই অ্যাট্যাক আপনি কোনোভাবেই দুটো বিদেশিই রাখুন আর একটা বিদেশিই রাখুন, ওইভাবে আটকানো সম্ভব নয় বা গ্যারেন্টি দিয়ে বলা যায় না যে আটকে দেওয়া যাবে। মোহনবাগান তার ভেতর থেকেও কিন্তু গোল তুলে নিতে পারে। উল্টো দিকে মোহনবাগান ডিফেন্সে দুজন বিদেশি রয়েছে, যে ডিফেন্স ভাঙাটা খুবই শক্ত। তো বেঙ্গালুরুর দিক দিয়ে আপনি যদি ভাবেন তাদের প্রাথমিক টার্গেট হবে যে মোহনবাগানের ডিফেন্সটা ভাঙা, তো মোহনবাগান ডিফেন্স ভাঙার জন্য ওরা 4 জন বিদেশিকেই আপফ্রন্টে খেলাবে বলে আমার ধারণা। উল্টো দিকে এটাও ওরা ধরে নেবে যে মোহনবাগানও হয়তো একটা দুটো গোল করবে, ওদের তার থেকে বেশি গোল করতে হবে, সেই জন্যই ওরা অ্যাট্যাকটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। আর মোহনবাগানের কাজটা খুবই সিম্পল, যে ওদের গোল করতে না দেওয়া, একটা গোল আমাদের থেকে ঠিক চলে আসবে। এবার কোনো কারণে মোহনবাগান গোল খেয়ে গেলে তখন খেলাটা অন্যরকম হয়ে যাবে, কারণ তখন মোহনবাগানকে দুটো গোল করতে হবে, মোহনবাগানকে অনেক বেশি অ্যাটাকিং খেলতে হবে। এটা ছাড়া ওদের কোচ জেরার্ড জারাগোসা, তার কাজই হচ্ছে রেফারিকে টেম্পটেড করা, মাঠের মধ্যে ক্যাওস সৃষ্টি করা এবং অতিরিক্ত এক্সপ্রেসিভ হয়ে রেফারির ওপর প্রেশার তৈরি করা, যাতে রেফারি কিছু ভুল ডিসিশন দেয় এবং সেই ডিসিশনগুলো যেন অপোনেন্টের এগেনস্টে যায়। এখন একটা সামান্য ফাউল হলো, সেই ফাউলটা হলো কি হলো না আদৌ রেফারির পক্ষে দেখা সম্ভব নয়। রেফারির মনে হয়েছে ফাউল দিয়েছে, তো জারাগোসা এমন চেঁচাবে বা ওখান থেকে ওদের সাপোর্টিং স্টাফরা এমন একটা সিচুয়েশান করবে যেন এটা রেড কার্ড অফেন্স ছিল। তো রেফারি চাপে পড়ে যাবে, রেফারি ভাববে হয়তো সত্যিকারের হয়তো ছিল, আমি খেয়াল করিনি, তার এফেক্টটা পড়ে যাবে পরের ফাউলগুলোর ক্ষেত্রে। তখন রেফারি ভয়তে থাকবে, ফাউল হলেই ভাববে হয়তো দেখিনি, ওই রকমভাবেই মারছে, ওই প্লেয়ারটাকে দুম করে ইয়েলো কার্ড দেখিয়ে দিল, হয়তো সেটা ইয়েলো কার্ডের অফেন্সই নয়। এইভাবে মাঠের বাইরে থেকে কিন্তু প্রেশার ক্রিয়েট করা হবে। সুনীল ছেত্রীর কাজটাই হচ্ছে কিছুটা আত্মবলিদান দেওয়ার মতো। সুনীল ছেত্রী নিজে গোল করতে পারুক বা না পারুক, অপোনেন্টের একটা ডিফেন্ডার, বিশেষ করে বিদেশি ডিফেন্ডারকে সে লক করে রেখে দেবে, সারাক্ষণ বক্সের মধ্যে মুভমেন্ট করে যাবে এবং অপোনেন্টের ডিফেন্ডারও ওর পেছন পেছন ঘুরে যাবে, ফলে নিজেও একটা প্লেয়ার কম হয়ে দাঁড়াবে এবং অপোনেন্টেরও একটা প্লেয়ারকে কমিয়ে দেবে। এবারে যে টিমে একটাই বিদেশি ডিফেন্ডার খেলে সেই টিমের ডিফেন্সে চাপ হয়ে যাবে, কারণ তাকে সুনীল ছেত্রীর পেছন পেছন ঘুরতে হবে। রায়ান উইলিয়ামস একদম পা ক্রস তুলবে সুনীল ছেত্রীর মাথা লক্ষ্য করে, ওই ক্রসগুলোকে আমাদের আটকাতে হবে, বা ক্রস আটকাতে না পারলে তখন বলগুলোকে হেড দিয়ে ক্লিয়ার করতে হবে, কোনোভাবে অপোনেন্টের প্লেয়ারের মাথায় সেটা পড়তে দেওয়া চলবে না। তবে সুনীল ছেত্রী জান লড়িয়ে দেবে, কারণ সুনীল ছেত্রী সামনের বছর কতটা কি খেলতে পারবে সে নিয়ে একটা সন্দেহ রয়েছে। তো সুনীল ছেত্রী চাইবে যে আইএসএল কাপটা অন্তত জিতে একটা সম্মানীয় জায়গায় শেষ করতে বছরটা। বেঙ্গালুরুর এমনিতেও ভালো সিজন গেছে, খুব খারাপ বলা চলে না, ওদের সিজনটা ভালোই সিজন, কিন্তু একটাও ট্রফি পায়নি। তো একটা ট্রফি পেলে ওদের এই সিজনটা যে সাকসেসফুল হয়েছে সেটার একটা প্রমাণ হিসেবে তারা রাখতে চায় সেটাকে। তো ফাইনালটা ফাইনালের মতোই হবে এবং কোনো টিম এগিয়ে পিছিয়ে এটা বলা চলে না বা বলা যাবে না। বলতে পারেন একটাই অ্যাডভান্টেজ, মোহনবাগান ঘরের মাঠে খেলবে। তবে এটাও ভুললে চলবে না, গতবারও আমরা ফাইনালটা ঘরের মাঠেই খেলেছিলাম। আর বেঙ্গালুরুর দুর্বলতা নিয়ে যদি বলেন তাহলে একটাই কথা বলবো, বেঙ্গালুরুর ডিফেন্স কিন্তু অতটা স্ট্রং নয়, বেঙ্গালুরুর ডিফেন্স উইক। কিন্তু বেঙ্গালুরুর টার্গেট এটাই থাকে, 4টে বিদেশি আপফ্রন্টে খেলালে ওদের ডিফেন্সের ওপর অ্যাট্যাক যতটা কম পড়ে, কারণ 4টে বিদেশি কন্টিনিউয়াস অ্যাট্যাক করে যাবে, আর যতক্ষণ একটা টিম অ্যাট্যাক করেই যাচ্ছে কন্টিনিউয়াস ততক্ষণ কিন্তু তার ডিফেন্সের ওপর চাপ পড়ে না। তো বেঙ্গালুরুর চেষ্টাটা থাকে যে ওদের ডিফেন্সের ওপর চাপটা যেন না পড়ে, কারণ একটা লেভেলের পর প্রেশার ওদের ডিফেন্স নিতে পারবে না। চিংলেনসানা সিং আর রাহুল বেকে দুজনে মিলে একটা লিমিট পর্যন্ত ডিফেন্স করতে পারবে, তার বেশি প্রেশার এলে তারা কিন্তু ভেঙে পড়বে। এবং বেঙ্গালুরুর খেলা দেখে বোঝাই যাচ্ছে যেহেতু তারা অ্যাটাকিং খেলছে, তাদের ডিফেন্সের ওপর অতটা চাপ ক্রিয়েট করাটাও অন্যান্য টিমের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আর বেঙ্গালুরুর এটাও অ্যাডভান্টেজ যে বেঙ্গালুরু সবসময় ডিফেন্স ওরিয়েন্টেড খেলা বা ডিফেন্সকে বেশি ডিফেন্স করা, এটার থেকে বেশি অ্যাট্যাক এবং ডিফেন্সের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করতে চায় যখন তারা পিছিয়ে থাকে বা যখন চাপের ম্যাচ থাকে, তা নাহলে তারা কন্টিনিউয়াস অ্যাটাক করে যায়। তো ফাইনালটাও সেদিক দিয়ে দেখতে গেলে একটা মরণবাচন ম্যাচ। তো আমার ধারণা বেঙ্গালুরু অল আউট অ্যাটাক খেলবে। আবার মোহনবাগানের দিক দিয়ে দেখলে মোহনবাগানেরও টার্গেট থাকবে বেঙ্গালুরুর অ্যাটাকগুলোকে পেনাল্টি বক্সের আগেই শেষ করে দেওয়ার, ফলে খেলাটা পুরোটা মাঝমাঠ ওরিয়েন্টেডই হবে, মাঝমাঠের মধ্যেই ঘোরাফেরা করবে। কখনো বেঙ্গালুরুর দিকে মোহনবাগান অ্যাটাক করবে, সেটা ডিফেন্ড করার চেষ্টা করবে বেঙ্গালুরু বা ডিফেন্ড করবে, আর ম্যাক্সিমাম সময়টা আমার মনে হয় বেশিরভাগ অ্যাটাকটা বেঙ্গালুরুই করবে, যেটা আমাদের ডিফেন্ডার এবং সামনের দুটো ব্লকারকে ব্লক করতে হবে। তবে প্রথম যারা গোল করবে তারা কিছুটা অ্যাডভান্টেজে চলে যাবে, কারণ অপোনেন্ট তখন তাদের যে ট্র্যাডিশনাল ফুটবল বা যে প্ল্যানিংয়ে তারা নেমেছিল তাদেরকে প্ল্যানিং চেঞ্জ করতে হবে এবং ফরমেশন বলতে পারেন বা
অ্যাপ্রোচটাকে চেঞ্জ করে দিতে হবে। তবে এক কথায় বলতে গেলে হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। মোহনবাগানকে আইএসএল কাপ ঘরে তুলতে গেলে প্রচণ্ড পরিশ্রম করতে হবে, একটা অন্য লেভেলের খেলা খেলতে হবে এবং প্রায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে তবেই ম্যাচটা বার করতে হবে। তাই আনন্দের দিন শেষ, আবার প্রচুর কঠিন পরিশ্রম করে ফাইনালের জন্য প্রস্তুতি নিতে হবে মোহনবাগান টিমকে। আজকে আর এটা নিয়ে বলবো না, এখনো 2-3টে দিন আছে, এটা নিয়েই আলোচনা করব। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।